অন্য কাউকে আঘাত দেওয়া কখনোই নিজের যন্ত্রণার ওষুধ হতে পারে না। এরকমটা করলে ব্যথা আরো বেড়ে যায় আর ক্ষত আরো গভীর হয়ে যায়। আমাদেরকে ট্রাফিকারদের হাত থেকে এক সপ্তাহ আগেই বাঁচিয়েছি। গোয়েল স্যার, ওদের কাছে আরো বাচ্চা আছে। এই র্যাকেটটা বেশ ছড়িয়ে রয়েছে। সমীর বাবু, আমার জায়গায় যে অফিসার আসবেন তাকে আপডেট দেবেন। নিশ্চয়ই। আচ্ছা, নতুন পোস্টিং কবে জয়েন করছেন? 10 দিনের মধ্যে। প্রমোশনের জন্য কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। ব্যাস এই কেসটা সলভ না করে যেতে হচ্ছে, খুব একটা ভাল লাগছে না। এই আনসলভড কেসটাকে সলভ করবার জন্য অনেকদিন অপেক্ষা করতে হয়েছে, আর কতদিন যে অপেক্ষা করতে হবে যদি জানতে পারতাম। ওই বাচ্চাগুলোর বাবা মা তারাও তো অপেক্ষায় রয়েছে। ভরদ্বাজ, সুশীলা, এই মাসের শেষে আমি নতুন পোস্টে জয়েন করছি। এই 4টে বাচ্চা, করণ জয়সওয়াল, মুক্তি জয়সওয়াল, নিশা ঠাকুর, রানী ঠাকুর, এদের মিসিং কেস এখনো সলভ হয়নি। আমার জায়গায় ইন্সপেক্টর মালহোত্রা চার্জ টেক ওভার করছেন। ওনাকে পুরো আপডেট, পুরো কোঅপারেশন করবে। এই বাচ্চাগুলো যেখানেই থাকুক, যে অবস্থাতেই খোঁজ পাওয়া যায়, অবশ্যই পেতে হবে। মনে হয় গোয়েল স্যার এই কেসটা ভুলতে পারছেন না। কিন্তু বাচ্চারা হয়তো এটা ভুলে গেছে, তাই না? এতদিন পর যদি বাচ্চাদেরকে পেয়েও যাই, তাদেরকে কিছু মনে থাকবে? কিন্তু মা বাবা তো বাচ্চাকে মনেই রাখবে, প্রতি মুহূর্তে মনে রাখবে। নিশা রানীর মা বাবাই কাছেই নিয়াসগঞ্জে থাকে, মাঝে মধ্যে ফোন করে বাচ্চাদের ব্যাপারে জিজ্ঞেস করতে। কিন্তু করণ আর মুক্তি জয়সওয়ালের বাবা মার কথা তো কিছুই জানা যায়নি, কোনো খবর নেই ওদের। আরে মঞ্জু, দেরি হয়ে যাচ্ছে, আমি বাজারে চললাম। ও যোগেশ দা, হ্যাঁ। তুমি দেখছি আবার নিজের ঠেলা আমার বাড়ির সামনে রেখে দিয়েছো। কি বলছো তুমি? এই আমার ঘর, এই আমার ঠেলা আমার ঘরের সামনেই তো রয়েছে। সে তো আজ সকালে আমি ঠেলে দিয়েছি ওদিকে। ঠিক আছে, কালকে থেকে আর এখানে রাখবো না, হলো তো? এখন চলি, দেরি হচ্ছে। বিদ্যা, এই চায় চিনি দাওনি তুমি? কি বিচ্ছিরি হয়েছিল। এত তাড়া কিসের ছিল তোমার? নিজে একটু নিয়ে নিতে, নয়তো আমার কাছে চাইতে, আমি দিয়ে দিতাম। আরে দেরি হয়ে যাচ্ছে, আমি চললাম। আরে কোথায় গেলে তুমি? আরে তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আসছি। করণ, মুক্তি, চল চল চল, উঠে পড় তাড়াতাড়ি। ওঠো। কি হলো মা? কেন ডাকছো মা? রোজ এই জন্য ডাকি যাতে তোমরা রোজ স্কুলে যেতে পারো। আমি বাবার সাথে কাজে যাচ্ছি, তোমরা এক্ষুনি রেডি হয়ে স্কুলে চলে যেও। হাতে আর 1 ঘন্টা আছে কিন্তু। তুমি যাও, আমরা করে নেব। আর শোনো, সকালে দুপুরের খাবারটা বানিয়ে রেখেছি, সকালে খেয়ে নিও, দুপুরে এসেও খেয়ে নিও। না মা, আজকে আমরা খাবার খেয়ে যাব আর ফিরে টিফিন করব। পাগল হয়েছো নাকি? আরে মা, পাগল তো তুমি হয়েছো। রোজ রোজ একই কথা বলো তুমি। চলো তাড়াতাড়ি রেডি হয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, আসছি আসছি। তাড়াতাড়ি আসো। হ্যাঁ। আরে কেন এত দেরি করছো বলো তো? দেরি হয়ে গেলে ঠিকাদার তো পয়সা কেটে নেবে। না না, কাটবে না, চলো চলো। চলো। প্রণাম রঘু দাদা, প্রণাম বিমলা দিদি। হ্যাঁ হ্যাঁ, প্রণাম প্রণাম। আরে চল না, দাঁতটাও কি আমি মাজিয়ে দেব? তাড়াতাড়ি হাত চালাও, না হলে কিন্তু আমারও হাত চলবে। রানী, নিশা, হাত চালাও, না হলে কিন্তু আমার হাত চলবে। দিনমজুর করে জীবনযাপন করা 2 দম্পতির এই 4টি ছেলে মেয়ে, করণ, তার বোন মুক্তি জয়সওয়াল, রানী আর তার দিদি নিশা ঠাকুর, সবাই গ্রামের একমাত্র সরকারি স্কুলে পড়তো। করণ 5ম শ্রেণীতে পড়তো, তার বোন মুক্তি আর রানী 3য় শ্রেণীতে পড়তো, আর রানীর দিদি নিশা 4র্থ শ্রেণীতে পড়তো। চলো চলো চলো, সবাই চলো চলো।
বাড়িতে গিয়ে পড়া আছে তো দাদা হ্যাঁ আমার তো পড়া আছে পাশাপাশি থাকা এই চারটি ছেলে মেয়ে একসঙ্গে স্কুলে যেত আর একসঙ্গে স্কুল থেকে বাড়িতে ফিরত। তাদের স্কুলে যাওয়ার একটিই রাস্তা ছিল, যে রাস্তা দিয়ে তারা পায়ে হেঁটেই যাতায়াত করত। দুপুরের সময় ওরা খেলা করত, আর ততক্ষণ খেলায় মগ্ন থাকতো যতক্ষণ না তাদের মা বাবা ফিরে এসে পড়াশোনা আর হোমওয়ার্কের জন্য তাদের বাড়িতে নিয়ে যেত। সেই দিনটা ছিল 2013 সালের, যেদিন করণ জয়সওয়াল আর তার ছোট বোন মুক্তি জয়সওয়াল তাদের প্রতিবেশী নিশা ঠাকুর আর নিশার ছোট বোন রানী ঠাকুরকে সঙ্গে নিয়েই প্রতিদিনের মতো স্কুলে যাওয়ার জন্য রওনা দিয়েছিল। কিন্তু 2013 সালের সেই দিন এই চারজন তাদের বাড়ি ফিরে আসেনি। বিদ্যা, এই বিদ্যা, বাচ্চাদের দেখেছিস? না তো, কোনো আওয়াজও শুনিনি। আমি তো ভাবছিলাম বাচ্চারা বাইরে খেলছে না কেন। আরে করোনার মুক্তিকেও দেখিসনি? আরে ওদের বাড়িতে তো তালা লাগানো আছে। আরে বিমলার ঘরের চাবি এখানেই আছে, তার মানে করোনার মুক্তি স্কুল থেকে এখনো ফেরেনি। ওরা চারজন তো একসাথেই ফেরে। হ্যাঁ, 2:30 স্কুল ছুটি হয়, 3:15 এসে স্কুল থেকে তো খাওয়াও হয়ে যায়। এখন 3:30 বাজে, এখনো কেন ফিরলো না? আরে দিদি দেখো, হয়তো স্কুলেই রয়েছে, কিংবা রাস্তায় হয়তো খেলছে, গিয়ে দেখো। বাচ্চা তো। এই নিন। হ্যাঁ, কি হয়েছে রে মঞ্জু? 4টে বেজে গেছে, রানী আর নিশা এখনো স্কুল থেকে আসেনি। করোনার মুক্তি ফিরেছে? ওরাও এখনো ফেরেনি। তাহলে কোথাও খেলছে টেলছে হয়তো। এক কাজ করো না, স্কুলে গিয়ে দেখো। হ্যাঁ, আর রাস্তাতেও নজর রেখো। আই শোনো না, হ্যাঁ আরে ঘরে গিয়ে দেখো না কি হয়েছে। মানে কি হয়েছে? আরে মঞ্জুদির ফোন এসেছিল, বলছিল বাচ্চারা এখনো বাড়ি ফেরেনি, না ওনাদের না আমাদের। যাও দেখে আসো গিয়ে। বিমলা, আমরা দেখেছি, চাবি এখনো ওখানে আছে। মনে হয় খাবার দাবার খেয়ে কোথাও খেলতে গেছে। ভেতরে দেখে আসি। না, খাবার তো ছোঁয়নি। মঞ্জু দিদি, বাচ্চারা আসলে বোঝাতো যেত, আওয়াজ তো শুনতে পেতাম। আরে 5টা বেজে গেছে, এখনো পর্যন্ত কোনোদিন এরম হয়নি। আমার সাথে মঞ্জু দিদি আর বিদ্যা আছে, আমরা 3জন মিলে স্কুলে দেখতে যাচ্ছি। তুই একটু গ্রামের মধ্যে খোঁজ না তরুণ। বাড়ি ফিরে আসেনি? তাহলে বিমলাদি করোনার মুক্তি গেল কোথায়? আমি তো নিজেই জানি না। ওই রানী আর নিশাও এখনো বাড়ি ফেরেনি। তুই একটু দেখ না ওই চারজন কোথায়। হ্যাঁ, এখনই দেখছি। মাজিদ ভাই, আমার দিদির একটু দরকার পড়েছে, আধ ঘন্টার মধ্যে ফিরে আসছি। আরে আরে দেখ, আধা ঘন্টার বেশি করিস না তরুণ, 4-4টা গাড়ি দাঁড়িয়ে আছে। হ্যাঁ দাদা। হ্যাঁ, আরে স্কুল তো বন্ধ হয়ে গেছে, স্কুলে বাচ্চারা থাকবে কি করে? বাড়িতেও তো নেই না। দাদা, স্কুলের ঘরগুলো একটু খুলে দেখুন না, জানি না হয়তো ওখানেই খেলতে খেলতে রয়ে গেছে। আরে কেমন কথা বলছেন দিদি, একটা একটা করে ক্লাস দেখবার পরই বাড়ি থেকে তালা লাগাই আমি। আরে দাদা, কেন এত ঝগড়া করছেন? একবার তালাটা খুলে দেখিয়ে দিলে কি এমন অসুবিধা হবে আপনার? স্যার, ওই বাচ্চাগুলোর মায়েরা তো এসেছিল, ওদের একটা একটা করে ঘর খুলে দেখিয়ে দিয়েছি। নাম কি তোর? জিতু পাসওয়ান। ওই চারটে বাচ্চাকে স্কুল থেকে বেরোতে দেখেছিলি? দেখুন স্যার, স্কুলে তো প্রচুর বাচ্চা আসে, এই 4টে বাচ্চাকে দেখেছি কিনা আমি বলতে পারছি না। আচ্ছা মনে করে এইটা অন্তত বল যে এই 4টে বাচ্চা কি আজকে স্কুলে এসেছিল? দেখুন, এটা তো স্কুলের রেজিস্টার দেখলেই আপনারা বুঝতে পারবেন। রোজ সকালবেলা মাস্টারমশাই তো হাজিরা নেন। ঠিক আছে, রেজিস্টার নিয়ে আয়। স্যার, ওটা তো স্টাফ রুমের আলমারিতে, আর আলমারির চাবি হেড স্যারের কাছে। দেখ জিতু, হেডমাস্টার স্যার নিশ্চয়ই কাছাকাছি থাকেন, আর তার কাছে মোবাইল নিশ্চয়ই আছে। তোর কাছেও নিশ্চয়ই নম্বর আছে, যেটা তোর মোবাইলে আছে। 4-4টে বাচ্চা স্কুল থেকে বাড়ি ফেরেনি, খুঁজতে হবে তো ওদের, নাকি? 1 মিনিট। 44 78 72 575 হেড স্যারের নাম্বার। স্যার, রানী ঠাকুর মুক্তি জয়সওয়াল আজকে ক্লাসে প্রেজেন্ট ছিল, 3য় ক্লাস। রানীর বড় বোন নিশা, সেও আজ প্রেজেন্ট ছিল।
ক্লাস 4। আর করণ জয়সওয়াল পঞ্চম শ্রেণীতে প্রেজেন্ট ছিল স্যার। চারটে বাচ্চা স্কুলে এসেছিল, এসেছিল যখন স্কুল থেকে চলেও গেছে হয়তো। কিন্তু বাড়িতে পৌঁছয়নি। ছোট্ট গ্রাম স্যার, এখানে সবাই পরিচিত। এমনি এমনি কিভাবে এই চারটে বাচ্চা মাঝ রাস্তা থেকে উধাও হয়ে যেতে পারে? সুশীলা, বাচ্চাদের বাপ মা কিছু বলেছে? নিজেদের কোনো শত্রুতার রাগ বাচ্চাদের উপর পড়েছে? না স্যার, এরকম কিছু তো ছিল না। স্যার, দুটো বাচ্চা এক পরিবার থেকে, বাকি দুজন আর একটা পরিবার থেকে। আর এই দুই পরিবার একে অপরের প্রতিবেশী, ব্যাস এইটুকুই জানি। তো যদি কারো শত্রুতা হয়ে থাকে তো এই দুই পরিবারের মধ্যেই হয়ে থাকবে স্যার। বরদাজ, এটাও তো হতে পারে যে শত্রুতা কোনো একটা পরিবারের দুটো বাচ্চাকে তুলে নিয়েছে। চারটে বাচ্চাকে এই কারণে তোলা হয়েছে কারণ স্কুল থেকে চারটে বাচ্চা একসঙ্গে ফিরছিল। মুক্তিপন্টন কেউ চেয়েছে? না স্যার, স্যার আমার মনে হয় না এটা অপহরণের কেস হতে পারে। দুটো পরিবারই দিনমজুরি করে জীবন কাটায়। করণ আর মুক্তির বাবা মা বিল্ডিং এ কাজ করে, নিশা আর রানীর বাবা ঠেলা করে সবজি বিক্রি করে। করণ আর মুক্তির মামা আছে পাশে থাকে, যে মেকানিক। স্যার, এরকম গরিব মানুষের থেকে কে কি আদায় করবে? সবার আগে যেটা করতে হবে, ভরদ্বাজ, এই চারটে বাচ্চার ফটোগ্রাফস আর সমস্ত ডিটেলস আশেপাশের সমস্ত থানায় পাঠিয়ে দাও। রোহতক সিটির যতগুলো এক্সিট পয়েন্ট আছে সব জায়গায় জানিয়ে দাও। বাচ্চাগুলো ছোট, কিছু হওয়ার আগে বাচ্চাগুলোকে ফেরত পেতেই হবে। স্যার, সুশীলা, স্যার, খোঁজ নাও এর আগে এই গ্রামে বা আশেপাশে কোথাও বাচ্চা কিডন্যাপিং হয়েছে কিনা। যত হিস্ট্রি শিটার্স, আমাদের ইনফরমার, সবাইকে জিজ্ঞেস করো। আমাদের টার্গেট রয়েছে আগামী 24 ঘন্টা। আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের এই বাচ্চাগুলোকে তাদের বাপ মার কাছে পৌঁছতেই হবে। কিন্তু সাহেব, বাচ্চারা মেলা যাওয়ার পক্ষে খুব ছোট, আর আমি যতটুকু জানি ওরা না বলে কোথাও যাবে না। রঘু, যোগেশ, তোমাদের নিজেদের মধ্যে কি কোনো শত্রুতা আছে? রুজি রুটির চিন্তাতেই সারাদিন কেটে যায় স্যার। শত্রুতা কেন থাকবে কারো সঙ্গে? গরিবই আমাদের কাছে বড় শত্রু স্যার, রোজ ওর সাথেই লড়াই করি। কিন্তু সাহেব, বড়দের ঝামেলার মধ্যে বাচ্চাদেরকে টেনে আনবে। করে তরুণ, শত্রুতা সব রকম ভাবে পালন করা যায়। করার হলে যা কিছু করা যায়, হওয়ার হলে সবকিছুই হতে পারে। তোমরা সবাই খুব ভালোভাবেই জানো। নিজেদের স্ত্রীকেও জিজ্ঞেস করো যে কখনো কেউ কোনো হুমকি দিয়েছিল, ভুল করেও কারোর মুখ থেকে বেরিয়ে গেছিল যে বাচ্চাদের সঙ্গে কিছু করবে। চারটে বাচ্চা শ্রেণীতেই আমি সকলকে আলাদা করে জিজ্ঞেস করেছি স্যার। কিছু জানা গেল? চারটে বাচ্চাই স্কুলে শেষ পর্যন্ত ছিল। বাচ্চারা কি ওই চারজনকে একসঙ্গে স্কুল থেকে বেরোতে দেখেছিল? ওরা বাচ্চা স্যার, ওরা ছুটির পরে নিজের খেয়ালেই মত্ত থাকে। কেউ সেরকম তো কিছু বলেনি যে একসঙ্গেই যেতে দেখেছে। আর এমনিতেও স্যার, ক্ষণে ক্ষণে ওরা কথা বদলাচ্ছে। আচ্ছা, এই চারটে বাচ্চার মধ্যে কেউ একজনও কি অন্য কাউকে বলেছিল কি স্কুলের পরে ওরা অন্য কোথাও যাবে বা মেলা বা অন্য কোথাও? না স্যার, এমন কিছু তো জানা যায়নি। আর আপনার কথায় আমি স্কুলের স্টোর রুম আর বাথরুম চেক করি, না ওখানের বাচ্চাদের দেখি না অন্য কিছু। আর ঝগড়ার ব্যাপারে অনেকে জিজ্ঞেস করেছি স্যার। আর তৃতীয়, চতুর্থ, পঞ্চম শ্রেণীর বাচ্চারা কি ঝগড়া হবে? থ্যাংক ইউ। এটা কি পারিবারিক ব্যাপার হতে পারে, বা দুটো পরিবারের মধ্যে কোনো অশান্তি? চারটে বাচ্চা অজানা লোকের সঙ্গে যেতেই পারে না। স্যার, স্যার, ওই সেক্স ওয়ার্কার প্রিয়ার থেকে কিছু জানা যায়নি। সমস্ত হিস্ট্রি শিটারদের রাউন্ড আপ করেছি স্যার, কিন্তু কিছুই বুঝতে পারছি না। কেউ কি বাদ পড়েছে? কিচ্ছু বাদ যায়নি স্যার। বাচ্চাদের মা বাবাকেও ছাড়িনি, তাদের পেছনে লোকও লাগিয়েছিলাম স্যার। সবার হিস্ট্রি বার করলাম, সবার ফোন রেকর্ড চেক করলাম, তাও কিছু পেলাম না স্যার। আমাদের তরফ থেকে ঠিক কি হচ্ছে না যার জন্য আমরা একটাও সূত্র হাতে পাইনি। একটা নয়, দুটো নয়, চারটে বাচ্চা গায়েব হয়েছে। এই চারটে বাচ্চা প্রত্যেক দিন বাড়ি থেকে স্কুলে যায় আর স্কুল থেকে বাড়িতে ফেরে। হঠাৎ মাঝ রাস্তায় গায়েব। এদের হাওয়ায় উড়িয়ে নিল, না মাটিতে ঢুকে গেল, না আকাশ গিলে ফেললো। 2 মাস হয়ে গেল।
আমাদের রঘুদা আর বিমলা গ্রাম ছেড়ে চলে যাচ্ছে, আর তরুণ আর বিদ্যাও। আর ভাল লাগছে না ভাই, বাচ্চাদের কথা মনে পড়ে যাচ্ছে। অন্য কোথাও গিয়ে হয়তো। তরুণ, তুইও? হ্যাঁ দাদা, আমরা তো এখানে এসেছিলাম দিদি জামাইবাবুর সঙ্গে থাকার জন্য। এখন এইসব ঘটে যাওয়ার পর এখানে থাকতে ইচ্ছে করছে না। জানি না ভগবান আমাদেরকেই কেন বেছে নিল দুঃখ দিতে। দুটো বাচ্চা একসঙ্গে, জানি না কে নিয়ে গেল, কেন নিয়ে গেল, কি অবস্থায় আছে বাচ্চারা। রঘু, বিমলা, বিমলার ভাই তরুণ আর তার স্ত্রী বিদ্যা নতুনভাবে জীবন শুরু করার চেষ্টায় পুরনো বস্তি ছেড়ে বেরিয়ে চলে আসে। কিন্তু সন্তানদের হারানোর কষ্ট কি তাদের নতুন জীবন শুরু করতে দেবে? কিছুদিন পর তরুণ আর বিদ্যা নিজেদের পথে চলে যায়, আর রঘু এবং বিমলা নিজেদের পথে। অন্যদিকে একজন পুলিশ অফিসারের অস্থিরতা বেড়ে চলেছিল, যে প্রতিশ্রুতিবদ্ধ ছিল যে সেই বাচ্চাদের সে খুঁজে বের করবে। ভরদ্বাজ, সুশীলা, খবর পেয়েছি দিল্লি রেলওয়ে স্টেশনে ট্রাফিকিং এর 3টে লোক ধরা পড়েছে। ওদের কাছ থেকে 15টা বাচ্চা পাওয়া গেছে। স্যার, আমি করণ, মুক্তি, নিশা আর রানীর ফটো এখনই ফ্যাক্স করে দিচ্ছি। ওদের সবার ডিটেলসও আপডেট করে দিচ্ছি। না, এতে কাজ হবে না। তোমরা দুজন নিজেরা যাবে, নিজেরা গিয়ে দেখবে ওই 15টা বাচ্চার মধ্যেই 4 জন আছে কিনা, বা 4 জনের মধ্যে কেউ একজন। ক্লিয়ার? স্যার, ভরদ্বাজ, লখনৌর ইন্সপেক্টর চতুর্বেদীর সঙ্গে কথা হয়েছে আমার। বিল্ডিং কনস্ট্রাকশন সাইট থেকে উনি 7টা বাচ্চা রেস্কিউ করেছেন। ওদের জবরদস্তি মজুর করেছে। তুমি একটা কাজ করো, আমাদের ফাইলটা পাঠিয়ে দাও খুব তাড়াতাড়ি, সময় নেই। ওকে? হ্যাঁ রমাকান্ত, 1 মিনিট। 1 মিনিট। করণ জয়সওয়াল বললে ছেলেটির বয়স এখন হবে 11 বছর। এর বোন মুক্তি জয়সওয়াল, তার বয়স এখন 9। রানী ঠাকুরের বয়স এখন 9, আর তার দিদি নিশা ঠাকুর এখন 10 বছর। আচ্ছা, বাচ্চাদের তো একবার জিজ্ঞেস করো, হতে পারে যে কেউ ওদের ড্রাগস খাইয়েছে, ভুলে গেছে সব। একটা কাজ করো, যে ছেলেটা আছে করণ জয়সওয়াল, তাকে বলো যে তার বাবা মার নাম রঘু আর বিমলা জয়সওয়াল। স্যার, সুশীলা, এই যে 4টে বাচ্চা মিসিং, করণ, মুক্তি, নিশা, রানী, এদের ফটো ইন্টারনেটে আছে। হ্যাঁ স্যার, গত 1 বছর ধরে, আর সব পুলিশ স্টেশনেও আছে। বারবার রিমাইন্ডার দেবে, ওদের বয়সও আপডেট করবে, ভুলবে না। আমরা পাঠিয়ে দেবো স্যার, এর পরেও পাঠিয়ে দেবো। গুড। আমরা বাচ্চাগুলোকে খুঁজেই দম নেব। সময় কাটতে লাগলো। ভরসা এখন শুধুমাত্র মৌখিক আশ্বাসই রয়ে গেল। কিন্তু তবু অপেক্ষা ছিল। একটা প্রদীপ জ্বলছিল, যেটা ততক্ষণ পর্যন্ত জ্বলবে যতক্ষণ না এটা জানা যাচ্ছে যে এই 4টি ছেলে মেয়ের সঙ্গে আসলে কি হয়েছিল। 2013 সালে নিরুদ্দেশ হওয়া করণ, মুক্তি, নিশা আর রানী 2 বছর ধরে নিরুদ্দেশ। 2015 সালে এসে গেছে, কিন্তু পুলিশের হাতে একটিও তথ্য নেই। এই ইনভেস্টিগেটিং অফিসার ইন্সপেক্টর গোয়েল এবার ট্রান্সফার আর প্রমোশনের সঙ্গে অন্য জায়গায় পোস্টিং নিয়ে জয়েন করবেন। কিন্তু 4টে নিরুদ্দেশ হওয়া ছেলেমেয়ের অসমাপ্ত কেস এই অফিসারকে এখনো কষ্ট দিচ্ছে। কিন্তু তার শিফট হওয়ার কিছুদিন আগেই শেষ পর্যন্ত এই কেসের প্রথম ব্রেক থ্রু এলো, আর তাও এমন একটা জায়গা থেকে যেখান থেকে কোনো আশাই ছিল না। কি নাম আপনার? আগে আমার নাম নয়ন যাদব। আর আমি ময়ূর গুপ্ত। কোথা থেকে এসেছেন? কানপুর থেকে। কি জানেন এই 4 জন বাচ্চা সম্বন্ধে? ম্যাডাম, এই 4টে বাচ্চা 2 বছর আগে নিয়াজগঞ্জ থেকে হারিয়েছিল নাকি? আপনি কি জানেন, আর কানপুর থেকে এখানে কি বলতে এসেছেন? কি জানো বাচ্চাদের ব্যাপারে? সাহেব, আমরা জানি না এই বাচ্চাগুলোর ব্যাপারে। আমরা তো কানপুর থেকে এসেছি, আর প্রথমবার এসেছি নিয়াজগঞ্জে। স্যার, আমাদের বন্ধু এই বাচ্চাগুলোর কথা আমাদের বলেছিল, তো ওর কথা শুনে আমাদের মনে হলো আপনাকে বলা দরকার। কি বলা দরকার? তোমাদের বন্ধুটি কে? ওই বাচ্চাদের ব্যাপারে কি জানি? নাম কি ওর? গিরিশ মিশ্র।
বাহ ভাই গিরিশ, খুব বাহাদুর তো তুই। 3 টাকার গ্লাস ভেঙে সব রাগ বেরিয়ে গেল। সালা তুই একটা ফালতু, তুই ফালতু। সব সালা ফালতু কাকে বলছিস রে? কাকে? আমাকে? এ, জানিস তুই আমি কে? তুই একটা ভীতু মানুষ, বুঝলি? যাকে কি বলে জানিস? ফালতু, ফালতু। খবরদার, খবরদার সালা, যদি আমাকে আর ফালতু বলেছিস তাহলে সত্যি বলছি উধাও করে দেবো তোদের। আর কেউ জানতেও পারবে না, সোজা নিখোঁজ। বুঝলি? নিখোঁজ? মানে তুমি আমাদের নিখোঁজ করে দেবে আর কেউ জানতেও পারবে না? আরে বস, তুমি তো জাদুকর হে, বল। ছু মন্তর জাদু মন্তর, ছু মন্তর জাদু মন্তর, ফু। মজা করছিস নাকি আমার সঙ্গে? হ্যাঁ, এখনো হিম্মত দেখিসনি আমার। হরিয়ানার ছেলে, নিরাজগঞ্জ গ্রাম। থানায় গিয়ে খোঁজ নিয়ে দেখ, একটা নয়, দুটো নয়, 4-4টে বাচ্চাকে তুলে নিয়েছি। 4-4টে। আর এখনো পর্যন্ত পুলিশ তাদের টিকিটিরও খোঁজ পায়নি, বুঝলি? ও, বাচ্চাদের তুলেছ? তোমার তার মানে ওইটুকুই দৌড়, হ্যাঁ? বাচ্চারাও হাসে তোর ওপরে। তোকে কি বলে ডাকবো বল? লাল্লু না ফালতু? স্টোরি যদি শুনিস না আমার, তো সালা থর করে কেঁপে উঠবি তোরা, পেচাপ করে ফেলবি বয়স চড়ে, বুঝলি বেটারা? পুলিশের লোক, বাচ্চাদের বাবা মা সবাই পাগল হয়ে গেছে যে বাচ্চাগুলো গেল কোথায়। সেটা শুধু একটাই লোক জানে, আর সেটা হলো আমি। সাহেব, এই গিরিশ আমাদের সঙ্গেই কাজ করে, আর 2 পেগ মারার পরে উল্টো পাল্টা বকতে থাকে, আর আমরা দুজন ওর পেছনে লাগি। কিন্তু স্যার, এইরকম বাচ্চাদের কথা ও আগে কখনো বলেনি। যখন বললো আমাদের অদ্ভুত লাগলো। তাই আমরা চলে এলাম, ওকে কিছু বলিনি। ভাবলাম যে দেখি ব্যাপারটা আসলে কি। এই গিরিশ মিশ্র নামটা ইনভেস্টিগেশনের সময় কখনো সামনে এসেছে? না স্যার। কখনো না। স্যার, 1 সেকেন্ড, আমাদের কাছে ওর ছবি আছে। তরুণ, বিমলার ভাই। মজা করছিস নাকি আমার সঙ্গে? হ্যাঁ, হিম্মত দেখতে চাস আমার? তো জিয়া সালা হরিয়ানায়, নিয়াজগঞ্জ গ্রাম। থানায় গিয়ে খোঁজ নিয়ে দেখ, একটা নয়, দুটো নয়, পুরো 4-4টে বাচ্চাকে গায়েব করেছি। আর পুলিশ ওদের টিকিটিও খুঁজে পায়নি, বুঝলি? ওর স্ত্রী বিদ্যা, সেও আছে ওর সঙ্গে? বিদ্যা? না সাহেব, এর বউয়ের নাম তো ছন্দা। কোনো বাচ্চা আছে ওদের সাথে? বাচ্চা তো কখনো দেখিনি। গত 8 মাস ধরেও আমাদের সঙ্গে গ্যারেজে কাজ করছে, কিন্তু শুরু থেকেই তো ওর নাম গিরিশ বলতো। এখন কোথায়? স্যার, কানপুরেই হবে। তোর মোবাইল নাম্বারটা দে। এরা দুজন আমাদের সঙ্গে থাকবে, আমাদের সঙ্গে কানপুর যাবে। স্যার, এই তরুণ বা গিরিশ মিশ্রকে কোনো কল করা হবে না, সোজা উঠাবো বেটাকে। রাইট স্যার। সুশীলা, কথাটা ওদের বাড়িতে পৌঁছে দাও। আর মনে রাখবে, এই কেসটা এখনো পর্যন্ত ক্র্যাক হয়নি। স্যার, বাচ্চা গায়েব হওয়ার 6 মাস পরেই রঘু আর বিমলা নিয়াজগঞ্জ ছেড়ে অন্য কোথাও গিয়ে থাকতে শুরু করে, আর সেই মুহূর্তে তরুণ আর বিদ্যাও নিজেদের পথে চলা শুরু করে। এই কেসে কি রঘু আর বিমলাও সামিল, নাকি শুধুই তরুণ আর বিদ্যা সামিল? যোগে সেই রঘু আর বিমলা কোথায়? ম্যাডাম, ওরা তো 1-1.5 বছর হলো দিল্লিতে। বাচ্চাদের ব্যাপারে কিছু জানা গেল ম্যাডাম? না, ব্যাস এমনিই জিজ্ঞেস করলাম। আসলে রঘুর নাম্বার ডায়াল করলাম আর ওর নাম্বারটা বন্ধ আসছিল। ওর নতুন কোনো নাম্বার আছে তোমার কাছে? হ্যাঁ ম্যাডাম, আছে, কিন্তু ঘরে আছে। তোমাদের কি প্রায় কথা হয়? আগে হ্যাঁ, কিন্তু কেন বলুন তো ম্যাডাম? ম্যাডাম, আপনি হঠাৎ করে আমাদের কাছ থেকে নাম্বারটা কেন নিলেন? আমরা জানতে পেরেছি যে তোমার আর রঘু আর বিমলার বাচ্চা গায়েব হওয়ার পিছনে হয়তো তরুণের হাত রয়েছে, আর এতে হয়তো রঘু আর বিমলাও সামিল থাকতে পারে। আচ্ছা, তোমরা একটু মনে করো, কখনো কি রঘু আর বিমলার সাথে কোনো ঝগড়া হয়েছিল কোনো ছোট ছোট কথায়, বা তরুণ বা বিদ্যার সাথে কোনো মন কষাকষি, কোনো ঝামেলা, যা কিছু? বিমলার সাথে তো আমাদের খুব ভালো সম্পর্ক ছিল, আর আমাদের রঘু দাদাও খুব ভালো মানুষ। বিদ্যা আর তরুণ কিরকম মানুষ ছিল? ওদের সাথে ভালো জমতো না? আপনি জিজ্ঞাসা করছেন তো একটু একটু মনে পড়ছে।
এই যে বিদ্যা আছে না, ও একটু খিটখিটে স্বভাবের। এটা কি হলো মঞ্জু দিদি? আমি এক্ষুনি ঝাড় দিয়ে পরিষ্কার করলাম আর তুমি নোংরাগুলো এখানে রাখলে। তাতে কি হয়েছে? নোংরার বালতিই তো রেখেছি, সকালে সাফাইয়ের লোকজন এসে নিয়ে যাবে, তাতে তোর চিন্তার কি আছে? আরে চিন্তা করার মতোই তো কথা। তুমি তো এখানে নোংরা রেখে দিলে, তারপর কি পাহারা দেবে? তুমি দেবে না? এক্ষুনি আশেপাশের কুকুর আসবে আর সব ছড়িয়ে ছিটিয়ে রেখে চলে যাবে, আর আবার আমাকে ঝাড় দিতে হবে। তুমি সকালবেলায় নোংরাগুলো রাখো না কেন? আমি একবারই ঝাড় দিয়ে পরিষ্কার করতে পারি। কেমন কথা হলো? আচ্ছা, আমি আমার মতো ঘরের কাজ করব না তোমার পরিষ্কার করা দেখে ঘরের কাজ করতে হবে? আশ্চর্য কথা। কখনো এইসব নোংরার বালতি নিয়ে, কখনো সবজির ঠেলা গাড়ি নিয়ে। ও যোগেশ দাদা, হ্যাঁ। আপনি নিজের ঠেলাটা আবার আমার বাড়ির সামনে এনে রেখে দিলেন। ঠিক আছে, কালকে থেকে আর এখানে রাখবো না, হলো তো? কিন্তু এইসব ছোট ছোট ব্যাপারগুলো নিয়ে বাচ্চাকে কেন গায়েব করবে? সত্যিই জানি না, কিন্তু আজ 2 বছর পর এটা জানা গেল যে তরুণ হয়তো কিছু করেছিল। কেন করেছিল, বিদ্যায়ের মধ্যে ছিল কিনা, এখনো কিছু জানা যায়নি। কিন্তু রঘু দাদার বিমলা, ওরা এইসব কাজের সঙ্গে যুক্ত আছে, এটা ভাবতেও পারছি না। খবর শুধু এটুকুই ছিল যে তরুণ বিমলার ছোট ভাই কানপুরে গিরিশ মিশ্র নামে জীবন কাটাচ্ছিল, আর সে এই 4টি বাচ্চাকে উধাও করার কথাও বলেছিল। কিন্তু তরুণ এরকম মারাত্মক কথা কেন বলল? কি কষ্ট ছিল, কেন ছিল, এমন কোন শত্রুতা ছিল, আর কার সাথেই বা? কি জন্য এত রাগ? কিন্তু যে প্রশ্নের উত্তর সবাই জানতে চায় সেটা হলো যে করণ, রানী, মুক্তি আর নিশা তারা কোথায় আছে, কি অবস্থায় আছে। তরুণ ওরফে গিরিশ, বাচ্চাগুলো কোথায়? করণ, মুক্তি, নিশা আর রানী। বিমলা জয়সওয়াল, হ্যাঁ বলুন। কি আপনারা কি খুঁজছেন সাহেব? তোমার স্বামী রঘু কোথায়? ও আসলে কাজে গেছে, বাইরে কাজ করে সাহেব। বাচ্চাগুলো কোথায়? বাচ্চা? করোনার মুক্তি আর আপনার প্রতিবেশী 2টো মেয়ে, নিশা আর রানী। হ্যাঁ নারায়ণ স্যার। বাচ্চারা এখানে নেই? ওদের জিনিসগুলোও নয়। আমার মনে হচ্ছে এরা জানেও না কি হয়েছিল। স্যার আপনি একটু রঘু আর বিমলাকে নিয়াজগঞ্জ যেতে বলবেন, তাড়াতাড়ি। ঠিক আছে। কোথায় আছে আমাদের বাচ্চারা ম্যাডাম? আমরা এখনো পাক্কা জানি না। ম্যাডাম, আপনি রঘু দাদা আর বিমলার সম্বন্ধে বলছিলেন, ওটা কি ছিল? আমি এটাই জিজ্ঞেস করছিলাম যে আপনার বাচ্চা কি ওদের কাছে আছে? কিন্তু ওদের বাচ্চাও তো হারিয়ে গিয়েছিল, তাহলে আমাদের বাচ্চারা ওদের কাছে কি করে থাকবে? যোগেশবাবু, অপরাধের দুনিয়ায় যা কিছু হতে পারে। আপাতত বিমলার ভাই তরুণ আমাদের কাস্টাডিতে, ও সব জানি। আমরা ওকে বলাবো, আরো বলবে। বাচ্চারা ওদের কাছে কি করে থাকবে? যোগেশবাবু, অপরাধের দুনিয়ায় যা কিছু হতে পারে। আপাতত বিমলার ভাই তরুণ আমাদের কাস্টাডিতে, ও সব জানি। আমরা ওকে বলাবো, আরো বলবে। তরুণ ওরফে গিরিশ মিশ্র, বাচ্চাগুলো কোথায়? আমি জানি না স্যার। ওই ময়ূর আর নয়ন আপনার কাছে মিথ্যে বলছে স্যার। আমি কিচ্ছু করিনি স্যার। জানি না মদের নেশার চোটে কি সব ভুলভাল বলেছি স্যার। আমি জানি না স্যার। আমরা কিছু জানি না সাহেব, আমরাও তো একইভাবে চিন্তা করছিলাম। এই কেসটা গত 2 বছর ধরে আমাদের ঘুম উড়িয়ে দিয়েছে, তাই আমি এসব কিচ্ছু জানি না, এগুলো আগে কখনো শুনিনি। এই গান আমাদের কানের সামনে গাইবেই না, কারণ আমরা কিচ্ছু শুনবো না। কিন্তু হ্যাঁ, তুই সবকিছু খুব ভালোভাবেই শুনতে পারবি যখন আমরা তোর স্বামীর এক একটা হাড় খুব ভালো করে ভাঙবো, আর তারপর তোকেও ধোবো জমিয়ে, কোনো ক্ষমা নেই। আর তুই ততক্ষণ মার খাবি যতক্ষণ না তুই এটা বলছিস যে বাচ্চারা এই মুহূর্তে কোথায় আর কি অবস্থায় রয়েছে। যদি তুই কিছু নাই করে থাকিস, তাহলে এত দূর কানপুরে গিয়ে তুই গিরিশ মিশ্র নাম নিয়েছিস কেন? তোর বউ বিদ্যা থেকে ছন্দা হয়েছে কেন? স্যার, সেটা তো আমি আমার ওই বাড়ির লোকের রাগ থেকে বাঁচার জন্য নাম বদলেছিলাম স্যার। কিসের জন্য রাগ? নিয়াজগঞ্জে তোরা তরুণ আর বিদ্যা হয়েছিলি,
তো কানপুরে গিরিশ আর ছন্দা হয়ে কেন ছিলে? আমার স্বামী বলেছিল যে নাম বদলে নি, কারণ গ্রামের কেউ যদি দেখে ফেলে আর যদি আমাদের চিনে ফেলে তো ঝামেলা হয়ে যাবে। কিরকম ঝামেলা? তোর গল্প শোনার জন্য আমার হাতে একটু সময় নেই। এখন তাড়াতাড়ি বল বাচ্চাগুলো কোথায়? স্যার আমি জানি না স্যার বাচ্চা কোথায় রয়েছে। আমাদের বাধ্য হয়ে নাম বদলাতে হয়েছে স্যার, সত্যি বলছি স্যার। ও আমি আর বিদ্যা পালিয়ে বিয়ে করেছিলাম স্যার। আর আমাদের গ্রামটা স্যার কানপুরের দিকেই পড়ে, তাই একটু ভয় পেয়ে গিয়েছিলাম যে কেউ আমাদের চিনতে না পেরে যায় স্যার। যদি আমাদের মা বাবা ঘুণাক্ষরেও জানতে পারে তাহলে প্রাণে মেরে দেবে, আমাকেও আর তোমাকেও। আরে আমি এখানে কখনো ফিরেই আসবো না। তাহলে কি দিদি আর জামাইবাবু আমাদের মেনে নেবে? একবার যদি বিয়ে হয়ে যায় না, তাহলে দেখো সবাই মেনে নেবে। দিদি এখন আমি আর বিদ্যার স্বামী স্ত্রী। না, বড় ভুল করেছিস তুই। জামাইবাবু আমরা দুজন দুজনকে ভালোবাসি। গুলি মারো তোদের প্রেমের। আমরা আমাদের জাতের বাইরে চোখ তুলেও তাকাই না। আরে তুই তো মানে একদম। আমরা কি করতাম দিদি, মা বাবা তো আমার কথা শুনতেই চাইছিল না, আর ওর বাবা মাও জোর করে ওর বিয়ের ব্যবস্থা অন্য কোথাও করছিল। তুমি নিজেই ভাবো দিদি, 3টি জীবন নষ্ট হয়ে যেত, আমার, বিদ্যার আর ওই ছেলেটার যার সাথে বিদ্যার বিয়ে হতো। 3 জনের জন্য বড়ই চিন্তা হচ্ছে তোর। এটা ভাবলি না যে মা বাবার সম্মান কিভাবে থাকবে ওই গ্রামে? আর এই মেয়েটার মা বাবা আত্মীয়দের সামনে মাথা নিচু করে বসে থাকবে, এটা ভাবলি না তুই? দেখ তরুণ, এইভাবে পালিয়ে গিয়ে বিয়ে করা তো ঠিক হয়নি তোর। দিদি ওর দিকে তো তাকাসি না তুই, আর চুপচাপ তুই নিজের ভুল নিয়ে এখান থেকে চলে যা এক্ষুনি। তুই যেটা করেছিস না, সেটা শুধু বোকা গাধা স্বার্থপর মানুষই করে থাকে। নাম ডুবি দিলি আমাদের। বেরিয়ে যা। আজ পর্যন্ত আমাদের কেউ স্বীকার করে নেয়নি দু তরফের, সেই জন্য আমাদের নাম বদলাতে হয়। কানপুরে তো নিজেদের সংসার পাতলাম। তোর সংসার পাতার গল্প শুনবার কোনো ইচ্ছেই নেই আমার। আমি এটা জানি না স্যার বাচ্চা কোথায়, সত্যি বলছি আমি জানি না স্যার। স্যার রণাপুর গ্রামেও খোঁজ নিলাম আর তরুণের বাবা মাকেও জিজ্ঞেস করলাম, বাচ্চারা সেখানেই তো নেই। এই তরুণ পরিষ্কার মিথ্যে বলছে। আরে বিদ্যাও স্যার, ওদের সেই সময় রঘু আর বিমলা সাপোর্ট করেনি, সেটাই কারণ নয় তো বাচ্চাদের গায়েব হয়ে যাওয়ার পেছনে। স্যার তরুণ তো করণ আর মুক্তির মামা, আর রানী আর নিশাও ওনাকে খুব ভালো করে চিনতো, তাহলে এরকমটা কি করে? মনে হচ্ছে বাচ্চারা স্কুল থেকে বেরিয়ে তরুণকে দেখেছিল। হ্যাঁ ঠিক বলেছিস। হ্যাঁ তাড়াতাড়ি চল। ঠিক আছে আমরা খেলতে যাবো, তাড়াতাড়ি চলে আসবো। তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। নিশা আর রানীকে কোলাটেরাল ড্যামেজ মানতে পারি স্যার। কিন্তু ড্যামেজটা কি? এই লোকটা কি করেছে এই 4 জন বাচ্চার সাথে? 2 বছর হয়ে গেছে স্যার। 3rd ডিগ্রি পড়ার পরেও একই কথা বলছে যে মদের নেশায় ভুলভাল বকেছে বন্ধুদের কাছে। ও সত্যি জানে না বাচ্চারা কোথায়। স্যার বিদ্যারও এরকমই একটা ব্যাপার। এই বিমলা রঘু আজ বিকালেই পৌঁছে যাবে স্যার। একটা কাজ করো, বিমলার সঙ্গে কথা বলাও। বড় দিদি ওর যদি বলে। পুলিশ তো আমাদের কিছু বলছেই না। তরুণ আর বিদ্যাকে ধরে রেখেছে, জিজ্ঞাসাবাদ চলছে, বাচ্চাদের কোনো খবরই নেই। বিমলা, পুলিশ বলছে তোমার ভাই তরুণ আর বিদ্যা কানপুরে অন্য নাম নিয়ে থাকতো, গিরিশ মিশ্র আর ছন্দা নামে। কি? তরুণ মদ খেয়ে ওর 2 বন্ধুকে বলেছে 4টে বাচ্চাকে ওই সরিয়ে দিয়েছে। সরিয়ে দিয়েছে মানে? কোথায় ও?
বলে দে ভাই। দেখ, আমরা তোদের বিয়ের বিরুদ্ধে গেছিলাম ঠিকই, আমাদেরকে শাস্তি দে। বাচ্চারা কি ভুল করেছে বলে দে কোথায় আছে। আমি হাত জোর করে ক্ষমা চাইছি তোর কাছে। ক্ষমা? ক্ষমা চাইছো? এটা ভিতুর কাছে, বোকার কাছে, স্বার্থপরের কাছে? নাক কাটা গেছে। আরে কি কথাটা বলেছো তুমি? যখন আমি ভয় পেয়ে অসহায় হয়ে তোমার কাছে এসেছিলাম, সাহায্য করার বদলে তাড়িয়ে দিয়েছিলে তুমি আমাদের। বাচ্চারা কোথায় বলে দে। করুণ আমার ভাগ্নে, আর মুক্তি আমার ভাগ্নি। আমি আর বিদ্যা যদি কোনো কিছু কিনে দিতাম বা বাড়ির তৈরি মিষ্টি দিতাম, তাহলে তুমি কি বলতে? যে নিস না, ফিরিয়ে দে, নাহলে তোরা ওদের মতন হয়ে যাবি। মনে হতো আমাদের যেন কোনো খারাপ রোগ আছে। একমাত্র ভাই তোর, আমাকে সবসময় ভালোবাসতিস তুই, কিন্তু যখন আমার তোকে সব থেকে বেশি দরকার ছিল, আমার মাথায় তখন একটা নতুন বইয়ের দায়িত্ব ছিল, তখন পাশে দাঁড়ালি না, জামাইবাবু তোলে ফিরে গেলি আমাকে বেইজ্জত করার জন্য। আমরা তোর সাথে যা ভুল করেছি, আমি আর তো জামাইবাবু সারা জীবন তোর কাছে ক্ষমা প্রার্থী হয়ে থাকবো। যা বলবি তাই করব। শুধু শুধু বাচ্চাদের সাথে দেখা করিয়ে দে। আমাদের সাথে রাগ হয়েছে তোর? তাহলে মঞ্জু দিদি আর যোগীর সাথে কি অপরাধ করেছিল তোর সাথে? ওরা তো তেমন কিছু কখনো তোর সাথে করেনি। অপরাধ তো না ওদের বাচ্চাদের ছিল, আর না তোদের বাচ্চাদের। আমার তো শুধু জামাইবাবুকে যন্ত্রণা দেওয়ার ছিল। আর তোকেও দিদি। আমাকে যত কষ্ট দিবি তুই দে, বাচ্চার সাথে দেখা করিয়ে দে। 2 বছর হয়ে গেছে ওদের সাথে আমরা দেখা করিনি। বাচ্চাগুলো কোথায় তরুণ? ঠিক আছে। হ্যাঁ দাদা, ঠিক আছে। আরে মামা, মামা, হ্যাঁ তুমি এখানে কি করছো? আমি তোকে আর মুক্তিকে মেলায় নিয়ে যেতে এসেছি। মেলা? রানী নিশা, তোরাও চল আমাদের সঙ্গে মেলায়, খুব মজা করব। রানী নিশাকে সঙ্গে নিয়ে যাওয়ার কোনো কারণ ছিল না, কিন্তু ওরা আমাকে দেখে নিয়েছিল, ওরা সব বলে দিত। তাই ওদের দুজনকে সঙ্গে নিয়ে যাওয়া ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। হ্যাঁ মঞ্জু বৌদি, হ্যাঁ শোনো না, আমি এই করুণ মুক্তির সঙ্গে রানী আর নিশাকেও মেলাতে নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1 ঘন্টার মধ্যে চলে আসবো। আরে হ্যাঁ, কিছু খাইয়েও দেবো। ঠিক আছে। যাওয়া যাক। আচ্ছা বাচ্চারা, এবার একটু জিরিয়ে নেওয়া যাক, ঠিক আছে? আরে চকলেটও খেয়ে নেওয়া যাক। আমিও খাবো। হ্যাঁ, তারপর যাওয়া যাবে মেলায়। মামা, আমার না খুব মজা হচ্ছে, মেলা, চকলেট, সবকিছু। আমরাও। তরুণ, এখন বাচ্চারা কোথায়? তরুণ, বলছিস না কেন? করুন বাবা, এদিকে 1 সেকেন্ড। হ্যাঁ মামা, আমরা প্রত্যেক মাসে এভাবেই ঘুরতে আসবো, ভালো লাগছে তো? খুব ভালো লাগছে মামা। হ্যাঁ, আর তুই জানিস কি, শহর থেকে এর থেকেও 10 গুণ বড় মেলা হয়, ওখানেও দেখাতে নিয়ে যাবো তোদের। সত্যি? হ্যাঁ হ্যাঁ। এই দেখো, আমার কাছে তোমার থেকেও বড় একটা চকলেট রয়েছে। তাহলে অর্ধেক দে আমাকে। আমি কেন দেব? রানী, খেতে দে না ওকে, আমার কাছে আরো আছে। মামা, মেলায় কখন যাব? এক্ষুনি যাবো মা, ব্যাস।
চারজন ওখানেই রয়েছে, মাটির নিচে। আরে কি বললো? কোথায় আছে আমাদের বাচ্চারা? বিমলা, কিছু তো বল। আমাদের রানী আর নিশা কোথায়? কেন কিছু বলছিস না? চলে যাচ্ছি মঞ্জু দিদি, যোগেশ দাদা। বিদ্যা, তুমি জানতে, আগে থেকে জানতে। তরুণ আমাদের সবকিছু বলেছে। ও আমার স্বামী হয় সাহেব। আমি ভয় পেয়ে গেছিলাম। আমি জানতাম যে ও ভুল করে ফেলেছে। ভুল? ভুলটা তো শোধরানো যেত। এটা তুমি ঠিক করতে পারতে, ছাড়তে পারতে ওই অমানুষটাকে। বাচ্চাদের বাবা মাকে বলতে পারতে ওদের চারজনকে ভুল করে ও খুন করে ফেলেছে। দুটো পরিবার 2 বছর ধরে তিল তিল করে এইভাবে তো মরতো না। ভরদ্বাজ, চার্জশিট ফাইল করো, আর এই 4টে বাচ্চার কঙ্কালের ডিএনএ টেস্ট করাও। হ্যাঁ স্যার। সুশীলা, স্যার। তুমি বিদ্যাকে বোঝাবে, ওকে সাক্ষী তৈরি করো। ও আগে থেকেই সব জানতো। ও সাক্ষী হলে এই কেসটা আরো মজবুত হবে। ইয়েস স্যার। তরুণকে আইপিসি 302 ধারা অনুযায়ী গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইপিসি 365 ধারায় কিডন্যাপিং এর অভিযোগও দায়ের হয়েছে। 4টি বাচ্চারই ডিএনএ ম্যাচ করানো হয়েছে। আর এই বিষয়টিও প্রমাণিত হয়েছে যে উদ্ধার হওয়া কঙ্কাল সত্যি করণ, মুক্তি, নিশা আর রানীর ছিল। দরিদ্র দিনমজুর 2 দম্পতি পুরো 2 বছর ধরে তাদের নিরুদ্দেশ সন্তানদের জন্য উদ্গ্রীব ছিল। আর যখন এই খবর এলো, তখন 4 জনের মনের যন্ত্রণা একটা ছুরির মতো আঘাত করলো। সেই 4টি ছেলে মেয়ে 2 বছর আগে সেই দিনই মারা গিয়েছিল, যেদিন তারা স্কুল থেকে আর বাড়ি ফেরেনি। এই বাচ্চাদের নরসংহার শুধু এই জন্য হলো যে একজন মানুষ নিজের দিদি আর তার জামাইবাবুকে একটা ঘরোয়া ব্যাপার নিয়ে কষ্ট দিতে চেয়েছিল, প্রতিশোধ নিতে চেয়েছিল। যে প্রতিশোধ সে নিল তাদের সন্তান করণ আর মুক্তিকে প্রাণে মেরে। প্রতিবেশী যোগেশ আর মঞ্জু ঠাকুরের এই ঘরোয়া ঝগড়ার সঙ্গে দূর দূরান্ত অবধি কোনো সম্পর্ক ছিল না, কিন্তু তাদের সন্তান রানী আর নিশাও মারা গেল যাতে তারা সাক্ষী না দিতে পারে। মানুষ নিজের মানসিক কষ্টকে এত গুরুত্ব কেন দেয়? কেন সেগুলো বয়ে নিয়ে চলে? আমরা খারাপ স্মৃতিগুলো আর মানসিক কষ্টকে ভুলে গিয়ে নতুন করে জীবন আবার কেন শুরু করতে পারি না? কেন মানুষ নিজেকে ভিকটিম মনে করতে বেশি ভালোবাসে? আর এই ভ্রান্ত ধারণা কেন হয় যে যে ব্যথা দেয় তাকে ব্যথা দিলে নিজের ব্যথা কমে যাবে? যখন কেউ কাউকে দুঃখ দেয়, অপমান করে, তখন সেই ব্যক্তির প্রতি তার প্রতিক্রিয়া ঠান্ডা মাথায় ভেবে চিন্তে দেওয়া উচিত। যদি আমরা আঘাত দেওয়ার মানসিকতায় নেমে আসি আর তার উপর পাল্টা আঘাত করি, তাহলে কষ্ট আর অপমানের চক্রব্যূহ থেকে বেরিয়ে আসা অসম্ভব হয়ে দাঁড়ায়। এখন আমি অনুপ সোনি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ততক্ষণ সুরক্ষিত থাকুন, সতর্ক থেকে একজন ভালো নাগরিকের দায়িত্ব পালন করুন, আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল সতর্ক। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.